যার আমি পুরোটা আপনার এইভাবে লিখিত বক্তব্য পাঠ না করে আমি আপনাদের সামনে ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে গতকালও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন চলেছে। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভে ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেশে জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা, গ্রেফতার করা সরকারি ও গণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিজেরাই এই বিষয়গুলো কভার করেছেন, লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে, সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন। আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য, বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি। আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেননি। আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল, আপনি যে দেখা হয়েছে তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ঢেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে। সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচন্ড নির্যাতন, চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলো যে তাদের অভিভাবক কিছু আমি জানি না তারা কতজন অভিভাবক, তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। তো এগুলো কখন কোন কনে হয়, যখন আপনার এক ধরনের ব্যাংক্রাপসি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে। আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের এবং সেটা সরকার নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয়। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার, আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য, সেই মন্তব্য আপনারা শুনেছেন। হাইকোর্টের খুব পরিষ্কার করে মন্তব্য করেছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে। এরপরে তো আর কিছু থাকা উচিত নয়। এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের
নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য এবং তাদের যে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্বরণ করেছে। আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তাহলে খুব অল্প সময় 2 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারত। যেহেতু সরকারের সত্যি কথা বলতে গিয়ে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই, আপনার সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। আমি যেটা বারবার আপনাদেরকে এর আগেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার। এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে, মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব এই দেশে রয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই। এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই আপনার যারা যারা আপনার দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে, তাদেরই সরকার এটা পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন, লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে ইতিপূর্বে এই ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল। আমাদেরই নেতা আমাদের গয়েশ্বর বাবুকে তারা এইভাবে মেলাইন করার চেষ্টা করেছিল। সেদিন আমি বলেছিলাম যে গয়েশ্বর বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই। তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব, এটা তার সারা জীবনের যেটা তিনি প্রমাণ করেছেন, এটার জন্যই আপনার অনেকে সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল। আমি তার জন্য দরকার নেই, তিনি একজন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনার আমরা এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত, তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মত পথকে তাদেরকে দমন করতে হবে, বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা, সমাবেশ করা, মিছিল করা, সেই অধিকারগুলো তাদেরকে বঞ্চিত করতে হবে। যে কারণে আপনি আজকে দেখবেন যে কোনো সভা মিছিল কেউ যদি সে পালন করতে যায়, তাহলে সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে। আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না। এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে? আপনার তারা কি কোনো 144 ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে? করেনি। হ্যাঁ, ঢাকা শহরে আপনার একটা ইয়ে আছে যে বিএনপির একটা অধিকার আছে, একটা আইন আছে যে বিএনপির অনুমতি নিতে হয়। তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তাহলেও কি তারা সেখানে যাবে না? আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অ্যারেস্ট করা হচ্ছে, এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে যে একটা স্পেস, একটা প্রতিবাদ করবার জন্য যে স্পেস, সেই স্পেসটা নিয়ে নেওয়া হয়েছে। এটা তারা দীর্ঘকাল ধরে 14, 15 বছর, 16 বছর ধরে তারা এই কাজটি করে চলেছে। আমরা সেই জন্যই বারবার করে অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা। তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি, বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি। আমরা সবসময় যে কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয়। আইনের শাসন মানে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়েই আপনাকে সামনের দিকে যেতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরেকটা বিষয় গতকাল আমি আমার বিবৃতির মধ্যে বলেছি, একটা ভয়াবহ কাণ্ড ঘটছে
যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে। আমরা বলেছি ডাকসুর ভিপি নুরুল, তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে, যে সে দাঁড়াতে পারছে না, দুইজনের উপর ভর করে সে দাঁড়াতে পারছে না। আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুব নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের প্রচার সম্পাদক, তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম মজনু, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এরকম আমরা আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম, অনেককেই ভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। নিচের ছেলে পেলের কথা, যাকে ধরেছে তাকে নিয়ে তারা নির্যাতন করেছে। ছাত্র দলের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই, প্রথমে প্রচন্ড নির্যাতন। নাহিদের নিশ্চয়ই আপনারা একটা ছবি দেখেছেন ছাত্র নেতাদের, যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, বিশেষ করে তার আপনার থাই, যেটা সেই থায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে। এটা কারণটা একটাই, যে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। সে সেই জন্য কোনো যে আপনার ফুল প্যান্ট বা পাজামা পরতে পারছে না। তো এই বিষয়গুলো তো অবশ্যই, জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না। এবং আপনি দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি। এবং যে জায়দি, যে ছেলেটাকে আপনারা দেখেছেন, জায়দি তো নাম বোধ হয়, ফাইজা কিশোর ফাইয়াজ, তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধনাগারে পাঠাতে বাধ্য হয়েছে। অথচ সে একটা কিশোর, তাকে আটক করারই বা কি দরকার ছিল? আবার এই নাটকটা করারই বা কি দরকার? তার রিমাইন্ডারও একটা নির্দেশ দেওয়া হয়েছে। গোটা সিস্টেমটাই এখানে আমার হয়েছে যে এটা শুধুমাত্র নির্যাতনের জন্য, টর্চারের জন্য করা হচ্ছে। আপনারা দেখেন, হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা অতীতে আমরা কখনো দেখিনি। আমাদের জহিরুদ্দিন ইসলাম স্বপন, তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়, তাকে হাসপাতাল থেকে তুলে, যেটা আমরা অতীতে কখনো দেখিনি। এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা, তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে এই কোটা আন্দোলনের যে ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে আজকে কিন্তু তোলপাড় চলছে। আমি প্রথমেই যাব পার্শ্ববর্তী দেশে, ভারতের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে কিন্তু বাংলাদেশে ছাত্রদের উপরে যে নির্যাতন হয়েছে, গুলি হয়েছে, তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে এবং তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত গভীরভাবে। এটা আমরা মনে করি একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার, যেটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে ভারতের জনগণ তারা অন্যায়ের প্রতিবাদ করবে, তারা মানুষের ন্যায্য অধিকারের পক্ষে থাকবে এবং তারা গণতান্ত্রিক যে অধিকার, যে আন্দোলন, সে আন্দোলনের পক্ষে তারা নিশ্চয়ই থাকবেন। এবং তাদেরকে কোথাও কোথাও এমন কথা বলা হয়েছে যে এইটা সরকার বর্বর এবং স্বৈরাচার হয়েছে, স্বৈরাচারের মতো তার সরকার হয়েছে। জাতিসংঘ তাদের নিন্দা জানিয়েছে এবং এর আপনার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান করেছে। এবং এইবারই প্রথম আমরা দেখলাম যে পুলিশের গুলিতে নির্বিচারে প্রায় 17 জন শিশু তারা নিহত হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন 11 জন বোধহয় বলছেন, তাই না? 17 জন বলছে, কেউ কেউ বলছে 11 জন। তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহাদ। রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে বয়স 6। হোসেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ, বয়স 10। সামির জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি, 11 বছর বয়স। মোবারক 13, মিছিল দেখতে গিয়ে গুলি। তামির 14, লাশে ছিল গভীর ক্ষত, তাতে আবার গুলি।
বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ ইফাত, বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট। এটা হচ্ছে আপনার নাইমা, 16 বছর বয়স। এই হচ্ছে আপনার চিত্রগুলো। আমার বড় দরকার নেই, এগুলো আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা দিয়েছে। অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না, সরকারি একটা ভাষণ আছে, সেই ভাষণটা তারা বলছে এখন 150, 45 থেকে এখন তারা 150 বলছে। এর মধ্যে আপনার কোন কোন পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন, আমি সকলের নাম বলছি না। তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে 45 জনের মতো, কিন্তু শিক্ষার্থীরা বলছেন প্রায় 62 জন। দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী তারা 25, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার 16, দিনমজুর ও সমজাতীয় 11, গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক সহকারী 13, পুলিশ ও আনসারও মারা গেছেন 4 জন, সাংবাদিক মারা গেছেন 4 জন, চাকরিজীবী মারা গেছেন 8 জন, পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন 5 জন, অন্যান্য 19 জন। এই যে 24 ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করছেন, বিএনপি জামাত আক্রমণ করেছে, এই যে আপনার তাদের যে হিসাব, সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনকেও দেখলাম না। তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত 1 জন 2 জন 3 জন করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো, তা তো কেউ নেই। আমি উনার কথা সাধারণত আমি উত্তর দেই না, কিন্তু কতগুলো কথা উনি বলেছেন, যে কথাগুলো আপনার উত্তর না দিলে আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে, সেই বিষয়গুলো উত্তর না দেওয়াটা সঠিক হবে না। যেমন তিনি বলছেন যে ওনাদের কাছে আছে যে প্রত্যেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা জানতেন যে এই আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে। তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে, ছাত্র আলোচনার মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না, এটাকে স্থিমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? তাহলে তো আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতেন। আমরা কেউ ভুলিনি, এদেশের মানুষ অত সহজে ভুলে না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন। প্রথম থেকে তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে, এবং সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন। এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, তারপরে তো আপনার ছাত্রদের তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়েবী জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল মোকাররমে, এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেননি, গায়েবানা জানাজা আমাদেরকে ঠিক মতো পড়তে দেননি। তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সামনে, সেই সমাবেশে আপনারা আমাদেরকে করতে দেননি। আমরা গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে, সাউন্ড গ্রেনেড মেরে, এমনকি হেলিকপ্টার দিয়ে, 7টা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন, দিয়ে আপনারা সেই সমাবেশকে আপনারা পণ্ড করেছেন। তারপরে তো আপনারা গণগ্রেফতার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন, ব্লক রেড দিয়ে আপনারা সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরেই প্রায় 9,000 ছাড়িয়ে গেছে।
এই ব্লক রেডে অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, হচ্ছে তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি একবারে শেষ করে ফেলবো। এখন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, সুতরাং ঘটনা বা বক্তব্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেখানেও সফল হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায় না। আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে। এই নতুন প্রজন্ম, আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ, আপনাদেরকে বলেছি, সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক, কোথায় তরুণ, তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তার রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়ার, জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না। আবার বলতে হয় যে বীরের যে রক্তস্রোত, বাইরে অশ্রুধারা, এটা কখনো হারিয়ে যায় না, কখনো হারিয়ে যায় না। আমি সরকার ডাবল স্ট্যান্ডার্ডের আশ্রয় নিয়েছে, বরাবরই করে তারা। আপনার ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদের প্রায় বলতাম যে আপনারা যে ওই নাটক দেখেন, আমাদের বাংলাদেশের নাটকে বেশি করে দেখা যায় যে আপনার গায়ের যে মোড়ল থাকে, যে আপনার একটা বাজে লোক হিসেবে চিহ্নিত, এই লোকটা একটা কাজ করে, যখনই তার কোনো প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেয়, দিয়ে সব পুড়িয়ে দিল। পুড়িয়ে দিয়ে তার পরের দিন সে আবার সেখানে সকালবেলা গিয়ে বাড়িতেই হাজির, সঙ্গে সে আপনার অনেক কিছু নিয়ে যায়, আপনার কাপড় চোপড়, খাওয়া দাওয়া, আর গিয়ে দুঃখ প্রকাশ করে কুম্ভীরাশি বর্ষণ করতে থাকে। আজকে আমরা সেই দৃশ্য আবার দেখছি। আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোন সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। আপনার সাইদ রংপুর, উল্টো আপনার তথ্যমন্ত্রী তার সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে অত্যন্ত অশালীন অশ্রাব্য কথাবার্তা বলেছে, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাকে কথা বলার চেষ্টা করা হয়েছে হি ওয়াজ ড্রাগ অ্যাডিক্ট অর সামথিং লাইক দ্যাট, আপনার একটা ইনটক্সিকেটেড ছিল। একটা চরম একটা মস্করা, একটা শরীরের সঙ্গে এর চেয়ে বড় মস্করা, তামাশা এবং একটা আর হতে পারে না। আমার ভাষা নেই এটা সম্পর্কে বর্ণনা করার জন্য। ইটস অ্যান ইনসাল্ট। এরা শহীদ, এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সবসময় বলি যে আমি একটু আবেগপ্রবণ। আমার বয়স অনেক বেশি হয়েছে,
যার ফলে আমরা অনেক সময় আবেগকে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা এই ঘটনা আপনার আমাদের জন্মের পর থেকে এই ধরনের এত ভয়াবহ নৃশংস মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি আগে। কোনো বাদ বিচার নেই। একটা ছেলে একটা গুলি খেয়েছে, গুলি খাওয়ার পর তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে তখন আবার তাকে গুলি করছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে। আবার একজন পুলিশ অফিসারের ছেলে নিহত হয়েছে। তার বাবা মা দুজনে এসে যখন আপনার ঢাকা মর্গে খোঁজ করতে গিয়ে আহতদের মধ্যে পায়নি, তখন সাংবাদিক তাকে বলেছেন যে আপনি মর্গে যান। মর্গে গিয়ে খোঁজ করে দেখা যায় তার ছেলের নিথর দেহ পড়ে আছে, অসংখ্য গুলি। তো সেই পুলিশ অফিসার সে টেলিফোন করে তার সিনিয়রকে বলছে যে স্যার, একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এই কথা আমাদেরকে শুনতে হচ্ছে। তারপর আমরা বলবো এটা একটা রাষ্ট্র, তারপর আমরা বলবো এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে, তারপর আমরা বলবো যে এটাকে আমরা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তারপর তাদের এই সমস্ত কথা আমাদেরকে শুনতে হবে, নাটক শুনতে হবে। ছেলেরা তো বেশি কিছু চায় না, তারা কোটার একটা অধিকার চেয়েছে। আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য বলেছে যে আসুন আমরা আলোচনা করি, সেটা আপনারা করেননি, আলোচনা করার চেষ্টাও করেননি। আপনারা হাইকোর্টকে দিয়ে তখন আপনার আপনাদের দাম্ভিকতা, আপনাদের যে জমিদারের যে সুলভ যে আপনার ব্যবহার, সেই ব্যবহার করেছেন, তাদেরকে বারবার ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন, দিয়ে তারপরে আপনারা তাদেরকে গুলি করে হত্যা করেছেন। আর এখন তাদের প্রতি আপনাদের গম্ভীরাস্ত্র বর্ষণ করছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি শেষ করব। আমি শুধু আপনাদেরকে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ কখনোই এই ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মেনে নেয় না, যতই চেষ্টা করেন। তারা পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতন এড়িয়েও কিন্তু তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে এবং দেশ স্বাধীন করেছে। তারা 1969 সালে আপনার 69-এ তারা কিন্তু একটা ছাত্রগণ অভ্যুত্থান করে আইয়ুব খানের পতন ঘটিয়েছে। তারা 90-তে এরশাদের পতন ঘটিয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। 52-তে ভাষা অধিকার নিয়ে এসেছে। 71 সালে দেশ স্বাধীন করেছে এই ছাত্ররা, তাদের নেতৃত্বে হয়েছে। আমি যে কথা বলছিলাম যে তরুণ প্রজন্ম তারা আজকে জেগে উঠেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা যেভাবে আন্দোলনটা করেছে সে আন্দোলনের নজিরবিহীন। তাদের এই আন্দোলন কখনো বৃথা যাবে না, ব্যর্থ হতে পারে না, নিঃসন্দেহে তারা সফল হবে। ধন্যবাদ সকলকে। জি ভাই, আমরা দেখেছি যে যখনই বাংলাদেশে কোনো ক্রাইসিস বা বড় কোনো ঘটনা ঘটেছে, সরকার সেটাকে পাশ কাটাবার জন্য বা মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য একটা ইস্যু সামনে নিয়ে আসার চেষ্টা করে। এটার মধ্যে হচ্ছে গতকাল একটা ইস্যু হয়েছে, 14 দলের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী একটা বৈঠক হয়েছে। সেখানে 14 দলের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী একটি বৈঠক হয়েছে। প্লিজ। আচ্ছা, 14 দলের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কালকে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে আইনমন্ত্রী বলেছেন যে আজকে কালকের মধ্যে সরকারের নির্বাহী আদেশের মধ্যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। এই পরিস্থিতিতে এতদিন তো করা হয়নি, এই ঘটনার পরে আপনারা আসলে এটাকে কিভাবে দেখেন? এই যে আপনি প্রথমেই বললেন যে সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে দিয়ে যায়, এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের ঘোষিত কর্মসূচি, আদর্শ সবচেয়ে আমাদের বহুদলীয় গণতন্ত্র। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতো, আমাদের মির্জা মোহাম্মদ সাহেব থেকে শুরু করে আপনার হাজি মোহাম্মদ দাগান থেকে শুরু করে তার সব দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রায় 2 বছর। সেখান থেকে তারপর তারা ফিরে যখন এটাকে উদ্র করা হলো তখন আবার তারা দেশে ফিরে এসেছিলেন। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা? আজকে এখন নিচ্ছে কেন?
এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে, আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত ক্রাইসিস, এই ক্রাইসিস মূলত হচ্ছে আপনার যে দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কোনো আপনার সরকার নাই। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি দরকার, জনগণের, এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায় দায়িত্ব থাকবে, একটা আপনার জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না। আজকে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, তারা কোনো মতেই আপনার তাদের কোনো বৈধতা নেই, তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি। তারা সবসময় যে কৌশল করে, যেভাবে ডিবি অফিসে ছাত্রদের আপনার প্রচার হচ্ছে, সে একইভাবে কৌশল করে তারা বিভিন্ন নির্বাচনে বৈতরণী পার হয়েছে। আমার কাছে আরেকটা দুঃখ লাগে। দুঃখটা হচ্ছে আবার আশাবাদও আমার মধ্যে এসছে। আমি আজকে পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখেছি, এই ছবিগুলোতে আমি তো আশাবাদী হয়েছে। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নেমে আসছেন। আমি দেখলাম আপনার যে শিল্পীরা, আপনার সাংস্কৃতিক কর্মীরা, তারা নেমে আসছেন, তারা তাদের বক্তব্য রাখছেন। আমি দেখছি যে আমরা এই দেশের যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক মানুষ, গণতন্ত্রকে মানুষ, তারা তাদের মুখ খুলতে শুরু করেছেন। আমি আজকে পত্রিকায় দেখলাম যে প্রায় আপনার 100 জনের মতো আপনার বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, বিশিষ্ট নাগরিক তারা স্টেটমেন্ট দিয়েছেন, তদন্ত কমিশন করার কথা বলেছেন। এই বিষয়গুলো অবশ্যই থেকে আসা যায় না। তখন এবার দুঃখ হয় যখন দেখি কিছু মানুষ যারা আপনার নির্লজ্জভাবে এই ভয়াবহ একটা দানব তার সমর্থনে কথা বলেন, তারা এই বিষয়গুলোকে সমর্থন করেন, এই হত্যাকে সমর্থন করেন। আমি জানি যে আজ গত কয়েকদিনের ঘটনায় আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, তাদের বাড়িতে তাদের কোনো আত্মীয় স্বজন এখন কেউ খেতে পারছে না, কারণ তাদের সামনে, চোখের সামনে তাদের ছেলে চলে গেছে, তাদের ভবিষ্যৎ চলে গেছে, তার চেয়ে সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটা চলে গেছে। আপনি বলেন 2-4 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা কি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? রাষ্ট্রের কি উত্তর? রাষ্ট্রের জবাবটা কি? কেন তার প্রাণ গেল? কি অ্যান্সার দেবে সে? দায়িত্ব তো তার, প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব তার। ওই কথা বললে তো চলবে না যে আমরা কি করতে পারি, বিভিন্ন ভাবে ঘটে গেছে জিনিসপত্র, বললে তো হবে না। ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এ দায় তোমার, এ দায় তাদের দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যে কথাটা আমরা বলেছি যে এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ, এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। থ্যাংক ইউ। জি জি বলেন বলেন, না না বলেন প্লিজ। সেটি হচ্ছে যে এমন একটা সময় জামাতকে নিষিদ্ধের কথা 14 দল প্রস্তাব করেছে, যখন কয়েকদিন আগে কোটা আন্দোলনের পরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিএনপি, আপনি বিএনপি জামাত দুষ্কৃতীদের মিলাদ ছিল, এবং জামাত দুষ্কৃতির জন্য তারা জঙ্গি তকমা দিচ্ছে, সাথে বলছে যে তাদের পৃষ্ঠপোষক বিএনপি। তো সেই জায়গায় কিন্তু জামাতকে নিষিদ্ধে তারা তৎপরতা চালাচ্ছে। আর এরপর কি অন্য রাজনৈতিক দলগুলোর দিকেও আগাবে কিনা, এবং এটি কি কতদূর পূর্ববর্তী কোন অবস্থা? এই দেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ, সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, এবং এই সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের আপনার তারা পৃষ্ঠপোষকতা করেন। আমার এরপরে আর কিছু বলার নেই। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে বলছেন ৭৪ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন, তারা এই ঘটনার জন্য জাতিসংঘের অধীনে, যেহেতু নিরপেক্ষতা নিয়ে বাংলাদেশে আস্থা জায়গাটা নেই, তাই জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন। এটি একটি, এবং অনেক জায়গায়
এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলছে, Yes. আপনি কি সেটা বলেন কিনা? অবশ্যই আমি গণহত্যা বলি। আমি আজকের আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা বলা আছে। এবং আপনারা জাতিসংঘে হস্তক্ষেপের যে বিষয়টি তারা বলেছেন হ্যাঁ, আমরা তো মনে করি জাতিসংঘ হস্তক্ষেপ হওয়া উচিত। জাতিসংঘের তদন্ত হস্তক্ষেপ তো অবশ্যই হওয়া উচিত। আমরা খুশি হবো বলে, স্যার, আমরা একটু বলছি, কারণ এদের কোনো বিচার বিভাগীয় কমিশন টমিশনে আমরা বিশ্বাস করি না। আমরা এরা কোন নিরপেক্ষ না করে। স্যার, একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আপনি জানেন যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং সেই আন্দোলনের মধ্যে সমর্থনও রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সরকার সামরিক বাহিনী ব্যবহার করছে। এই মুহূর্তে শিক্ষার্থী আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছে এবং জনগণ রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনাদের আহ্বান। আমি তো আপনারা বলেছি যে আপনার সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই সান্ধ্য আইন জারি